কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে বেড়াতে যাওয়া গৃহবধূকে দলগত ধর্ষণ, এক হোটেল ম্যানেজার আটক। মালদ্বীপ প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই। বিএনপি সমাবেশে বাধা দিয়ে গণতন্ত্রকে সংকুচিত করছে সরকার, ফখরুল। হবিগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। স্বামী সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে 3 বখাটে। কক্সবাজার র্যাব 15-এর অধিনায়ক জানান, খুব শীঘ্রই আসামিদের ধরা হবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে জিয়া গেস্টিন নামের এক হোটেলের ম্যানেজারকে আটক করেছে র্যাব। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি থেকে শিশু সন্তান ও স্বামীকে নিয়ে বুধবার কক্সবাজার ঘুরতে যান ওই গৃহবধূ। কক্সবাজার পৌঁছে বিকেলে লাবণী পয়েন্টে বেড়াতে যান তারা। এ সময় পূর্ব পরিকল্পনা মতে সৈকত এলাকায় 3 বখাটে যুবক ওই গৃহবধূর স্বামীর সাথে ইচ্ছে করে ধাক্কা খায় এবং তর্কে জড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর লাবণী পয়েন্টের পাশে গলফ মাঠের সামনে থেকে সবার সামনে সিএনজি অটোরিকশায় করে স্বামী সন্তান সহ ওই গৃহবধূকে তুলে নিয়ে যায় বখাটেরা। পরে স্বামীকে বেঁধে রেখে নির্জন স্থানে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা। পরে জিয়া গেস্ট ইন নামে আরেকটি হোটেল নিয়ে আবারও তাকে ধর্ষণ করে ওই 3 বখাটে। এরপর রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে 999-এ ফোন দিয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। আপনার 6টা-7টার দিকে ওরা আমাকে এখান থেকে নিয়েছে। আর এই হোটেলে কমে বেশি গেল 10টা হবে, 9টা-10টা। আমাকে এখানে আইসা যদি আমি এখানে চিল্লাপাল্লা করি, রুমে না উঠতে চাই, এটা তো একটা হোটেল, চিল্লাইলে অবশ্যই সবাই আসবে, সেই জন্য আমাকে এই হুমকিটা দিচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে আটক করেছে র্যাব। পরে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশও। আমরা অলরেডি আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। আমি কি তদন্ত সংগ্রহ করে যদি বলি তাহলে তো আমার কাজ করা হবে না। আপনারা আসামি ধরতে অভিযান কাজ করতেছি, আমরা কাজ করব। এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি, তবে সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী। এনটিভি নিউজ ডেস্ক। মালদ্বীপে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন। সকালে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন। সেখানে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী মালেতে প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি তাকে লাল গালিচা সংবর্ধনায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। শেখ হাসিনাকে গার্ড অফ অনার ও গান স্যালিউট দেয়া হয়। পরে দুদেশের শীর্ষ বৈঠকে স্বাস্থ্যসেবা, ক্রীড়াসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 2 নেতার উপস্থিতিতে 2টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তিতে স্বাক্ষর করে 2 দেশ। এ সময় 2 দেশের বন্ধুত্বের বন্ধন হিসাবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়েছে। Thank you, Excellency. Prosperous and developed economy by 2041, fulfilling the dream of our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, for a golden Bangladesh. We look forward to partnering with the Maldives in the areas of our commonalities for the benefit of our two peoples. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে দলের শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে গণতন্ত্রকে সংকুচিত করছে সরকার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হবিগঞ্জের সমাবেশে হামলার প্রতিবাদে সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে 2 দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। একই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের অপসারণ এবং বিচারের দাবি জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মোকসিমুল হাসান। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে কর্মসূচি পালনকালে বুধবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সহ কয়েকটি স্থানে দফায় দফায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরদিন সংবাদ সম্মেলনে ওই ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হচ্ছে। এই প্রোগ্রামগুলো এগুলো একেবারেই আপনার শান্তিপূর্ণ প্রোগ্রাম,
এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে কোনো শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে এইগুলোকে বাধা দিয়ে আজকে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে। হবিগঞ্জে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে এসপি মুরাদ আলী, ওসি নাজবুল হাসান, ওসি মাসুক আলী হবিগঞ্জের তাদের অপসারণ দাবি করছি এবং একই সঙ্গে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি। প্রতিবাদে 24 তারিখে সিলেট বিভাগের উপজেলাগুলোতে এবং 25 তারিখে সিলেট বিভাগের জেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হবিগঞ্জে পুলিশি হামলায় 3 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবছর সড়ক, নৌ ও ট্রেন মিলিয়ে ৩,১৮২টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩,৮৩৮ জনের, আর আহত হয়েছেন ৪,০১৯ জন। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্র ARI এর হিসেবে উঠে এসেছে এমন তথ্য। রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সামনের দিনেও দুর্ঘটনা ও মৃত্যু কমবে না বলেই আশঙ্কা ARI এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। 2020 সালে শুরু হওয়া করোনা মহামারীর পর থেকে লকডাউন, তুলনামূলক ফাঁকা সড়ক, মহাসড়ক এসব বাস্তবতাকে ছাপিয়েও প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটেছে দুর্ঘটনা, আর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে নানান বয়সের নতুন নতুন মুখ। বরাবরের মতো এবছরও 2 ঈদেই ঘটেছে বেশি দুর্ঘটনা। আনন্দের রঙে রঙিন ঈদও বেদনায় নীল হয়ে গেছে কত শত পরিবারের মানুষজনের কাছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের হিসেবে এবছর ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সড়কে দুর্ঘটনা হয়েছে 3,000-এর বেশি, আর মৃত্যু হয়েছে প্রায় 3,500 মানুষের। একই সময়ে 89টি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 91 জনের। দুর্ঘটনার মৃত্যুর মিছিলে বাদ ছিল না নৌযানও। এবছর নৌপথে ঘটা 64টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 158 জনের। সড়কের যে রোগটা, আমি বলবো এটা জটিল থেকে জটিলতর হয়ে অনেকটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। যারা আসলে এই সড়ক পরিবহনের সাথে সংশ্লিষ্ট, যারা সুবিধাভোগী, তারাই কিন্তু আবার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কমিটিতে বসে আছে। ফলে মূলত এখানে একটা দুষ্টু চক্র তৈরি হয়েছে। এখানে রাজনৈতিক সদিচ্ছা এবং পাশাপাশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই যে একটা দুষ্ট চক্রের কথা আমি বলছি, এই দুষ্ট চক্র কিন্তু ভাঙা সম্ভব হবে না। জবাবদিহির একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। নতুবা এই যে দুষ্ট চক্রের কথা বলছি, আমরা যদি এই পুরো পরিবহন খাতটি একেবারেই বেসরকারি মালিকানাধীন ছেড়ে রাখি, তাহলে কিন্তু এটাকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনার যে বিষয়বস্তুটা, সেটা কিন্তু আমরা আনতে পারবো না। বছরের শেষ ভাগে নভেম্বরের শুরুতেই হঠাৎ করে গণপরিবহনে ব্যবহৃত পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি 15 টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ফলাফলে বাড়ে বাস ভাড়াও। তারপরই বাস ভাড়া অর্ধেক করার দাবিতে রাজধানীসহ বেশ কিছু শহরে রাজপথে নামেন শিক্ষার্থীরা। এর মাঝেই রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ির চাপায় প্রাণ হারান নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। এরপর অর্ধেক বাস ভাড়ার পাশাপাশি নিরাপদ সড়কের জন্য দাবি তোলেন শিক্ষার্থীরা। দিন 10 আন্দোলনের পর সরকারি ও বেসরকারি সব ধরনের বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেবার ঘোষণা দেয়া হয়। এরপর ধীরে ধীরে রাজপথ থেকে সরে যান শিক্ষার্থীরা। কিন্তু তাদের নিরাপদ সড়কের সেই প্রত্যাশা পূরণ হলো কতটা? সরকার কিন্তু এই আন্দোলনকে যৌক্তিক হিসাবেই নিয়েছে এবং সরকারের কিন্তু এখানে চেষ্টার কোনো কমতি ছিল বলে আমার মনে হয় না। কিন্তু দুঃখজনক হচ্ছে, যারা মূলত মেইন স্টেক হোল্ডার, যারা আসলে পরিষেবা দিবে, তাদের মানসিকতার কিন্তু পরিবর্তন হচ্ছে না। যে পরিবহন খাতে একটা মডেল আমাদের আসলে এটা চিন্তা করা উচিত। যেভাবে এখন পরিবহন খাত উশৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে চলছে, এইভাবে যদি চলতে থাকে, সড়কে নিরাপত্তা বলেন বা শৃঙ্খলা জোরদার করার যে আমরা কথা বলছি, এটা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। সড়ক দুর্ঘটনা কমাতে গেল কয়েক বছর ধরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালকের। আর দিন শেষে দুর্ঘটনা কমাতে ও আইনের যথাযথ প্রয়োগে সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অলরাউন্ডার সাকিব আল হাসান প্রসঙ্গ। টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা ভাবছেন সাকিব।
পরিবারকে সময় দিতে প্রয়োজনে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের বাইরে কোনো ম্যাচেও অংশ না নেয়ার পরিকল্পনা আছে তার। তবে সবকিছু নির্ভর করছে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর। জানুয়ারিতে বিষয়টি পরিষ্কার হবে বলে এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব। কোয়ারেন্টিনের জন্যই বাছাই করে খেলা ছাড়া আর উপায় দেখেন না বিশ্বসেরা অলরাউন্ডার। 3 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রিপোর্ট বর্ষণ কবিরের। নিউজিল্যান্ডে অনুশীলনে নেমে যাওয়া বাংলাদেশ দলটিকে সব হিসেবেই কমজোরি বলতে হবে। সেটা অভিজ্ঞতার বিচারে আরও দুর্বল হয়ে গেছে তামিম ও সাকিবের মতো ক্রিকেটাররা না যাওয়ায়। সাকিবের টেস্ট খেলতে না যাওয়া নিয়ে আলোচনার সঙ্গে আছে সমালোচনাও। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে জানিয়ে গেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। আমার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট আমি জানি এবং কোনটার প্রেফারেন্স দিতে হবে সেটাও আমি জানি। আর এখন আসলে এমন একটা সময় এসেছে যে আসলে আমি টেস্ট নিয়ে চিন্তা করছি। এটাই হচ্ছে ফ্যাক্ট যে আমি আদেও আর টেস্ট খেলবো কি না, টেস্ট খেললেও কীভাবে খেলবো। ইভেন ওয়ান ডে ফরম্যাটে যেগুলো পয়েন্ট সিস্টেম নাই সেগুলোতে আমার পার্টিসিপেট করার দরকার আছে কি না। সো আমার আসলে এখন আর কোনো অপশন নাই। বলছি না যে আমি আসলে রিটায়ার করব টেস্ট থেকে। এমনও হতে পারে যে যদি 2022-এর ওয়ার্ল্ড কাপের পরে আমি আর টি-20 না খেলি, তখন আবার ওয়ান ডে আর টেস্ট খেললাম। বাট একসাথে 3টা ফরম্যাট কন্টিনিউ করা অলমোস্ট ক্লোজ টু ইম্পসিবল এখন। কারণ আপনি যখন 40-42 দিনে 2টা টেস্ট খেলেন, এটা কোনোভাবেই আসলে ফ্রুটফুল হওয়ার মতো একটা বিষয় না। সো স্বাভাবিকভাবেই এটা এনকারেজ করে হচ্ছে সিলেক্টিভ ম্যাচ খেলার জন্য, যেগুলো নিয়ে অবশ্যই বিসিবির সাথে ভালোভাবে একটা প্ল্যান করা জরুরি এবং ওই প্ল্যান করে দেন সামনে আগানোটাই হবে মানে বুদ্ধিমানের মতো কাজ। সো যেটা হয়তো জানুয়ারির ভেতরে এই প্ল্যানগুলো করলে আমি পুরো বছরটা জানবো যে আসলে কী হচ্ছে। এসব ঘটনার মূলেই আছে কোয়ারেন্টিনের বিভীষিকা। সেটি কতটা ভয়ঙ্কর লেগেছে সাকিবের তা জানাচ্ছিলেন তিনি। আমার কাছে সোজা মনে হয়েছে যে জেলখানায় যদি আপনাকে দিয়ে দেয় যেমন লাইফ থাকবে, ঠিক তেমনই জেলখানায় অ্যাটলিস্ট আপনি কারোর সাথে কথা বলতে পারবেন। এমন না যে প্লেয়াররা কিন্তু আসলে অনেক ঘোরাঘুরি করে, বাইরে যায়, শপিং মলে যায়, সিনেমা হলে যায়, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা না, কিন্তু না। কিন্তু আপনি যখন মেন্টালি আসলে জানবেনই যে আপনি চাইলেও বের হতে পারবেন না, প্রবলেমটা ওখানে। আপনি দেখেন নিউজিল্যান্ড টিম ওদের আন্ডার-19 টিমকেই পাঠাবে না ওয়ার্ল্ড কাপে, শুধু মেন্টাল হেলথের কথা চিন্তা করে। যেটা মনে হচ্ছে যে করোনা খুব তাড়াতাড়ি যাওয়ার না। তো আমাদের এর ভেতরে বেঁচে থাকতে হলে আসলে আমাদের যেটা করতে হবে এখন যে অন্য একটা ওয়ে বের করতে হবে। বায়োবাবল হয়তো কিংবা এই কোয়ারেন্টিন হয়তো বেস্ট সলিউশন না। সাকিবের 3 সন্তানই দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে ভাবনায় তিনি। পারিবারিক জীবন সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তার কাছে। যখন আপনার 3টা ছোট ছোট বাচ্চা থাকবে এবং আপনি তাদের টাইম দিতে পারবেন না, এবং তাদের যখন সাডেনলি তাদের সাথে দেখা হবে 8 দিন 10 দিনের জন্য, তারপর আবার আপনি 1.5 মাস 2 মাসের জন্য বাইরে, 3 মাসের জন্য বাইরে, আবার 15 দিনের জন্য দেখা হবে, খুবই একটা আনহেলদি সিচুয়েশন। এটা বাচ্চাদের বড় হওয়ার পেছনেও খুবই আনহেলদি, ওদের বিকশিত হওয়ার পেছনেও খুবই আনহেলদি। সো এই জিনিসটা আমি চাই না যে আমার বাচ্চারা ওই সিচুয়েশনে থাকুক। সাকিব কথা বলেছেন আরও অনেক বিষয়ে। সেখানে আছে অধিনায়কত্ব, দল সম্পর্কে মূল্যায়ন ও বিসিবি প্রধানের সঙ্গে তার সম্পর্কের বিষয়গুলো। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রকে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরার একটি হোটেলে সাময়িক বরখাস্ত হওয়া মেয়র শাহনেওয়াজের অবস্থানের খবর পেয়ে সকাল থেকে ওই হোটেল ঘিরে রাখে র্যাব। পরে তল্লাশি চালিয়ে মদ, ইয়াবা, ফেন্সিডিল ও হেরোইন সহ আটক করা হয় অভিযুক্ত মেয়রকে। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চর মারার অভিযোগে গত মঙ্গলবার দেওয়ানগঞ্জ পৌরসভার ওই মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই অভিযোগে তাকে গত সোমবার স্থানীয় আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। চতুর্থ ধাপে 840টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে আগামী রোববার। নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার 9টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে এ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে সদর উপজেলার 9টি ইউনিয়নের প্রতিটি এলাকার রাস্তাঘাট সহ অলিগলি। এদিকে গাইবান্ধায় সমর্থকরা ছুটছেন প্রার্থীদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি। জেলার গোবিন্দগঞ্জে 16টি এবং পলাশবাড়ী উপজেলার 2টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এসব ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায় দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচার মিছিলে নৌকা প্রতীকের প্রার্থী শরীফ হোসেনের সমর্থকরা হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। এদিকে গত রাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় গোয়াগাছিয়া ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর 6 সমর্থক গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 10 জন। অপরদিকে গতরাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। দিনাজপুরের খানসামা উপজেলায় চাঁদাবাজি, বালু মহাল দখল সহ নানা অভিযোগ উঠেছে যুবলীগ নেতা খলিল উল্লাহ আজাদ ওরফে মিল্টনের বিরুদ্ধে। সরকারি চাকরি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা টাকা ফেরত পেতে 13টিরও অধিক মামলা করেছেন। বর্তমানে একটি মামলায় কারাগারে রয়েছেন ওই যুবলীগ নেতা। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব বাসুলি গ্রামের খলিলুল্লাহ আজাদ ওরফে মিল্টন মধ্যবিত্ত পরিবারের জন্ম। অভিযোগ আছে চাকরি দেওয়ার নাম করে অসহায় মানুষদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। জমি দখল, টেন্ডার ও চাঁদাবাজির সাথেও জড়িত ছিলেন মিল্টন। জেলা যুবলীগের সহ সম্পাদক পদে ছিলেন তিনি। অভিযোগ আছে স্থানীয় প্রশাসনের সাথে ছিল তার ঘনিষ্ঠতা। খলিল আমার মিল্টন বলতেছে আমি কাজ নিয়ে দেব, আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে। তো আমি 1.5 লাখ টাকা দিলাম। দেওয়ার পরে তো 2-3 মাস গেল কাজ নাই। আমি ওর বাড়ি গেলাম টাকা যাওয়ার যাওয়ার আমাকে মারধর করে আবার 25,000 টাকা পকেটে ছিল, ওইটাও নিয়ে নিছি। খায়রুল আজাদ মিল্টন ওরা আমাকে বললো তোমাকে আমি কোম্পানিতে দেবো, আমার নিজস্ব আছে, এই বেতন পাবা। তারপরে ঠিক আছে ভাই, আমি টাকা দিলাম 2,20,000 টাকা। বালুরঘাট ঠিকাদারের মাধ্যমে ছাড়াও আমাকে নিয়ে দিতে চাইছে। এই বিধায় আমার কাছে টাকা নিছে 2,70,000 টাকা। ভুক্তভোগীরা মিল্টনের বিরুদ্ধে মোট 13টি মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের খোঁজ পায়। পরে সিআইডির উপপরিদর্শক রকুনুজ্জামান বাদী হয়ে একটি মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেন। বর্তমানে সেই মামলায় কারাগারে রয়েছে মিল্টন। যুবলীগের পরিচয় এবং প্রশাসনের উচ্চস্তরের পরিচয় দিয়ে সে খানসামা থানার এই প্রান্তিক মানুষের কাছ থেকে বিভিন্ন সময় কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এইগুলোকে ঢাকতে মূলত উনি এই ছাত্রলীগে বা যুবলীগে অনুচর হিসাবে ঢোকে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার পরও মিল্টনকে যুবলীগের পদবি দেয়ায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগ নেতারা। আমি তো 16 বছর কাউন্সিলে ছিলাম, থানা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম। আমি কোনোদিন শুনিনি বা দেখিনি এরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের প্রত্যেকটা পরিবার রাজাকার ছিল। যে কারণে হোক, যেভাবে হোক, তারা চলে এসছে। আমরা আছি কোণঠাসা, আমাদের কোনো অস্তিত্ব নেই। যুবলীগ থেকে সে বহিষ্কৃত না, তবে বর্তমানে যুবলীগে কোনো পদে সে নাই। কাজেই বহিষ্কারেরও কোনো প্রশ্ন নেই। পদেই নেই, আর বহিষ্কার করবেন কোত্থেকে? মিল্টনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। এনটিভি নিউজ ডেস্ক। শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙন কবলিত এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে এনটিভি। এনটিভির শীত উপহার পেয়ে খুশি শীতার্তরা। এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। শীতের জুবুথুবু জনজীবন, সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল নদী তীরের মানুষ। এক টুকরো গরম কাপড়ের অভাবে পোহাতে হচ্ছে নিদারুণ কষ্ট। তাই এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এনটিভি। শরীয়তপুরে নদী ভাঙন কবলিত এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। খুব ভালো লাগতেছে বাবা, গরিব মানুষ বাড়ি ঘর ভাঙে গেছে, নতুন মনে করো জায়গা নেই, জমি নেই, ভালো লাগতেছে। ভালো খুব ভালোই লাগতেছে, আমার দরকার ছিল, পাইছি। এনটিভির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শীতের মধ্যে সাধারণ গরিব অসহায় মানুষের মধ্যে যে কম্বল বিতরণ করতেছেন, এই জন্য আমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। শীতবস্ত্র, কম্বল দিয়ে গরিব ও দুস্থ মানুষকে উপকৃত করেছে। এই জন্য আমরা সকলেই নড়িয়া পৌরসভার পক্ষ থেকে এনটিভি পরিবারের পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সামাজিক দায়বদ্ধতা থেকে এনটিভি সবসময় মানুষের পাশে থাকবে বলে আশা
সচেতন নাগরিক সমাজের। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের অন্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন দ্রুত সংক্রমিত হলেও হাসপাতালে চিকিৎসা প্রয়োজন হচ্ছে কম। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালে চিকিৎসা নেয়ার হার 30 থেকে 70% পর্যন্ত কম দেখা গেছে। তবে ওমিক্রন মৃদু হলেও এ নিয়ে উদ্বেগ রয়েই গেছে। দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে প্রথমবারের মতো একদিনে 1 লাখ লোকের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে ফাইজারের তৈরি করোনা ভাইরাস প্রতিরোধী প্যাক্সলোভিড নামের মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এটি করোনায় আক্রান্ত ব্যক্তির হাসপাতালে যাওয়া ও মৃত্যুর ঝুঁকি 88% কমায় বলে দাবি করা হচ্ছে। তবে 12 বছরের কম বয়সীরা এই ওষুধ সেবন করতে পারবে না বলে জানানো হয়েছে। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন 2 টেস্টের সিরিজে ইনজুরির জন্য খেলছেন না কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার জায়গায় টম লাথাম দলকে নেতৃত্ব দেবেন। এছাড়াও ভারতের বিপক্ষে এক ইনিংসে 10 উইকেট নিয়ে রেকর্ড গড়া স্পিনার আয়াস প্যাটেলকেও বাদ দিয়েছে সে দেশের ক্রিকেট নির্বাচকরা। তৌরাঙ্গাতে সিরিজে বাংলাদেশের অনভিজ্ঞ ব্যাটিংকে লক্ষ্য করে পেস আক্রমণকে শক্তিশালী করেই স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্ব টি20 থেকেই কনুয়ের ব্যথা নিয়ে ভুগছিলেন উইলিয়ামসন, তাই বাংলাদেশের বিপক্ষে তিনি বিশ্রামে গেছেন। তবে অনেককে অবাক করে দিয়ে কিউই ক্রিকেট নির্বাচক পর্ষদ দলের বাইরে রেখেছেন রেকর্ড গড়া স্পিনার প্যাটেলকে। বোল্ড সাউদি সহ মোট 5 পেসার আছেন 13 সদস্যের এই স্কোয়াডে। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটি বা শিরোনামগুলো আরেকবার। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে বেড়াতে যাওয়া গৃহবধূকে দলগত ধর্ষণ, এক হোটেল ম্যানেজার আটক। মালদ্বীপ প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক সই। বিএনপির সমাবেশে বাধা দিয়ে গণতন্ত্রকে সংকুচিত করছে সরকার, ফখরুল। হবিগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।